আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে সংস্কার নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। একটি পক্ষ বলছেন যে ন্যূনতম সংস্কার মাধ্যমে নির্বাচন, আবার কেউ কেউ বলছেন অবশ্যই সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। আমাদের প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন কঠিন, এমনটাই মন্তব্য করেছেন। আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সংস্কার এবং নির্বাচনের দ্বন্দ্বে, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় ঐক্য, সংস্কার, নির্বাচন, দ্বন্দ্ব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হিলাল, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমি আজিজুল বারী হিলাল আপনার কাছ থেকে আসতে চাই। বিএনপির উপর থেকে বিএনপির উপর ব্লেম দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন চাইছে, তারা দেশের মঙ্গল চায় না, ক্ষমতায় যেতে চাইছে। এই অভিযোগ গত বেশ কিছুদিন ধরে উঠেছে এবং সরকারের পক্ষ থেকে এটি বলা হচ্ছে এবং পাশাপাশি জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। আমি অন্য কোনো বিষয়ের আগে ঐক্যের বিষয়ে আসতে চাই যে ঐক্যটা আসলে কিভাবে সম্ভব জাতীয় পর্যায়ে সব দলের মধ্যে। ঐক্যের কথা আমরাই প্রথম বলেছি, জাতীয় ঐক্যের ডাক আমরা সে ২০১২ সাল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। কারণ ২০০৮ সালের পরে যখন স্বৈরাচার হাসিনা সরকার দেশের উপর চেপে বসে, তার ফ্যাসিবাদী হতে সময় লেগেছে। সেটা হচ্ছে ১২ সাল থেকে, আমার অ্যানালাইসিস ১২ সাল থেকে স্বৈরাচার টার্ন ইনটু ফ্যাসিস্ট। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য আমরাই প্রথম একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। সেই ঐক্য আপনার বিভিন্ন বিবর্তনের ধারায় আপনার প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করলাম, সেই ঐক্যের আমাদের মধ্যে এখনও রয়েছে। আমার বক্তব্য হলো, আমাদের এই ঐক্যকে বিনষ্ট করবার জন্য বা আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে হয় উদ্দেশ্যমূলকভাবে অথবা উপদেষ্টা পরিষদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। তাদের এই বক্তব্যের মাধ্যমে আমাদের ঐক্যের মধ্যে বিভিন্ন সময় আশঙ্কা তৈরি হচ্ছে। আমি এই কি বক্তব্য, কি আশঙ্কা, এই বক্তব্যে যাওয়ার আগে আমি আগে বলতে চাই, দেশটাকে কিন্তু নিরাপদ করতে হবে, আমাদের গণ অভ্যুত্থানকে নিরাপদ করতে হবে। আমাদের চেতনা এবং যে স্বপ্ন ছিল সমগ্র মানুষের, বাংলাদেশের ৫৫,১২৬ বর্গ মাইলের বসবাসত সমগ্র মানুষের যে চেতনা ছিল যে এই ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়ে নতুন বন্দ ব্যবস্থার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা কিন্তু সবাই আমরা ঐক্য, এই স্বপ্ন আমাদের এখনো আছে। আমাদের বিভিন্ন বক্তব্যের ভুল বিশ্লেষণ হতে পারে, কিন্তু এই ঐক্য আমাদের মধ্যে রয়েছে। আজকে যে ফ্যাসিবাদরা, এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের যে সংগ্রামের সরকার, আমাদের যে লড়াইয়ের সরকার, এই সরকারকে ব্যর্থ দেখানোর জন্য, এই সরকারকে পরাস্ত করবার জন্য এবং ফ্যাসিবাদকে কি ফিরিয়ে আনা অথবা ফ্যাসিবাদের প্রশংসা বা স্তুতি করবার জন্য যে প্রক্রিয়া চলছে। প্রথম বক্তব্য হলো আমার সচিবালয়ে আগুন নিয়ে কথা। সচিবালয়ে যে আগুনটা ধরে গেল, যদিও আপনার ঐক্য সংস্কারের সাথে এটা আসছে না, বলতেই হচ্ছে আমাকে, সচিবালয়ে আগুনটা ধরে গেল। আপনি যেভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন, পরপর ২টা বিল্ডিংয়ে আগুন ধরে গেল এবং যখন স্বৈরাচারের দোসরদের বড় বড় কর্তা ব্যক্তিদের ফাইল যখন দুদক তলব করা শুরু করলো, নথিগুলো যখন দুদক তলব করা শুরু করলো, বিভিন্ন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান তলব করা শুরু করলো, তখন এই দুইটা সাইমালটেনিয়াসলি দুইটা ঘটনা ঘটে গেল, আগুন ধরে গেল। এইটা কি আপনি মনে করেন এটা তো ডেলিভারেটলি আমি মনে করি, এটা তো কোনো স্বাভাবিক আমি মনে করি না। যে এবং আজকে পত্রিকায় আমি দেখলাম যে একজন সাবেক মুখ্য সচিবের তার ফাইল নাকি পুড়ে গেছে। তারপর আরও একটা আমি খবর দেখলাম যে দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্র প্রকাশ করেছিল, সেইখানে কয়েকটা মন্ত্রণালয়কে, যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তাহলে এলজিআরডি মন্ত্রণালয়, এইসব ফাইলও নাকি পুড়ে গেছে। এইসব ক্ষেত্রে আপনি দেখেন, চিন্তা করে দেখেন যে এইসব ক্ষেত্রে কিন্তু দুর্নীতি এই সরকার আমলে বেশি হয়েছে। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটলো, তার মানে কি যে ফ্যাসিবাদের ওই যে আমাদের চেয়ারম্যান যেটা বলে মাথা পালিয়ে গেছে, লেজ রয়ে গেছে, সেই লেজের যে অংশগুলো আজকে মারাত্মক জীবাণুর মতো আপনার সমস্ত প্রশাসনের সর্বত্র বসে আছে। এখন তারা দেশটাকে আনস্টেবল করলে কি হবে? তারাই ভালো থাকবে, তাদের সেই ফ্যাসিবাদকে তাকে ফিরিয়ে আনতে হবে, ফ্যাসিবাদকে আপনার বেটার দেখাতে পারবে বর্তমান জামানা থেকে। এই জন্য এই ঘটনাগুলো হচ্ছে। এরপরে আপনি দেখেন যে এই ফ্যাসিবাদের এই ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদের যে সমস্ত দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে,
তাদের বিরুদ্ধে তাদের কাছে আবার সংস্কার প্রস্তাব, এবার সংস্কার আছে, সংস্কার প্রস্তাবটা যে দিচ্ছেন আমাদের 13টা সংস্কার, এই প্রস্তাবগুলো ইমপ্লিমেন্ট করবে কে? এই প্রশাসন। তো আপনার কি মনে হয় এই প্রশাসন ইমপ্লিমেন্ট করবে? প্রশাসনিক সংস্কার প্রকাশ করার আগেই আব্দুল মুহিত চৌধুরীকে একদম নাস্তানুমাত করে ছাড়লো। দুঃখজনক হলো যে একজন ছাত্র ভাই, আমাদের তরুণ একজন প্রজন্ম, তার বক্তব্য আমার কাছে মনে হলো যে এটা কোনো এটিকেট মেনে হলো কিনা, আমার এটা আমি একটা প্রশ্ন রাখি। এবং দেখেন এই প্রশাসনিক সংস্কারে মুহিত সাহেব প্রস্তাব দেওয়ার ফলে আলটিমেটাম দেয় যে মুহিত সাহেবকে নাকি পদত্যাগ করতে হবে সংস্কার টিম থেকে। আপনি চিন্তা করতে পারেন যে এই প্রশাসনের কি ক্ষমতা হয়েছে, তাই কখন যে বলবে ডক্টর ইউনূস সরকারের পদত্যাগ করতে হবে, স্বাভাবিক যদি আপনি শক্ত হাতে দমন না করতে পারেন। সুতরাং ঐক্য, সংস্কার, নির্বাচন এইগুলো এত ম্যান্ডেটরি এখন যে একটি নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করতে পারবেন না। কারণ আপনার যে দক্ষতা, আপনার যে অভিজ্ঞতা আমরা এতদিন দেখলাম, তাতে কখনোই প্রমাণ হয় না। এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে, বিএনপি সংস্কারের পক্ষে বিধায় 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছিলাম। এরপরে আমরা নিজেরা বসে 27 দফা দিয়েছিলাম। এরপরে আমাদের সাথে অন্য রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন, তাদের সাথে মিলে 31 দফা সংস্কার বলেছি। এবং 31 দফা সংস্কার প্রস্তাব আমরা বলছি এটা কোনো অ্যাবসুলেট ব্যাপার না, এটার অ্যাবজর্পশন পাওয়ার আছে। অর্থাৎ আরো যদি কোনো সংস্কার থাকে আমরা মৌলিক কথাগুলো বলেছি। অর্থাৎ সংস্কার আমরা যা বলছি যে নির্বাচনের পথে যেতে, গণতন্ত্রের পথে যেতে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার সাথে ন্যূনতম যেটুকু সংস্কার দরকার এই সংস্কার আমরা করব। আর সব সংস্কার প্রস্তাব যে আপনি দিলেন, এটা ইমপ্লিমেন্ট করবে কি নির্বাচিত সরকারই? তো শুধু নির্বাচিত সরকার কোনো অব্লিগেশন নেই কিন্তু আপনার এই প্রস্তাবগুলো মানার। কোনো যদি না মানে আপনি তাকে, তার অবলাইজ না। আর যদি আমরা আমাদের ম্যানিফেস্টোয় না দিই যে আমরা এই সংস্কার করব, আপনারা যে সংস্কার, তরুণ প্রজন্ম যে সংস্কার চাচ্ছে, এইগুলো যদি আমরা না করি নির্বাচিত হওয়ার পরে, যারা নির্বাচিত সরকার হবে, তাহলে অবশ্যই জনগণ আবার আমাকে প্রত্যাখ্যান করবে। আর যদি এই প্রস্তাব আপনি এই প্রশাসনকে দিয়ে করতে চান, অসম্ভব। তার উদাহরণ তো প্রশাসনিক সংস্কার দেখলেন যে যারা আব্দুল মুহিত চৌধুরীর বিরুদ্ধে এই প্রোগ্রামটা করলো, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেই। তারা 24 ঘন্টা আলটিমেটাম দেয়। আমার তো মনে হয় উল্টা আলটিমেটাম দেওয়া উচিত সরকারকে, যে আপনারা সচিবালয়ের সমস্ত নিয়ম ভেঙে এটা কি করলেন। শেখ হাসিনা আপনার তো কথা বলতে পারেন, এখন বলছেন কেন? তার মানে কি আপনি তাদের সাথে এখন নেক্সাস, আপনাদের একটা আনহোলি নেক্সাস? আমি আসবো হিলাল আপনার কাছে। সাংবাদিক আশরাফ কাইসার, ঐক্য কি আসলে সম্ভব? একই প্রশ্ন আপনার কাছে করতে হচ্ছে, যেহেতু ঐক্যটাই আসলে মূল বিষয় এখানে। কতদূর বাংলাদেশে এগোবে, কোথায় সমস্যা করবে, কতদিনে নির্বাচন হবে, সেই ঐক্যের মধ্যে আপনি স্পষ্ট ফাটল দেখতে পাচ্ছেন কিনা? একটা ঐক্য তো হয়েছিল ভারতের বিরুদ্ধে, আমরা সেই যে কদিনের জন্যই দেখি না কেন। দেখুন, আমার মতে ঐক্য সম্ভব, এবং এই স্টেক হোল্ডাররা সবাই জানে ঐক্য ছাড়া তাদের নিজেদের অস্তিত্ব থাকবে না। কাজে এই সিচুয়েশনে এর চেয়ে বেশি বাড়াবাড়ি করার সাহস কিংবা দুঃসাহস কারোরই হওয়ার কথা না। আমি যদি রাজনৈতিক দলগুলোকে দেখি, তারা জানেন 15 বছর তারা কি অবস্থায় ছিলেন, এবং তারা জানেন তাদের আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেননি। এবং আপনি যদি সরকারের দিকে তাকান, এই লোকজন যারা উপদেষ্টা হয়েছেন তারা জানেন 5ই আগস্টের আগে তারা কোথায় ছিলেন। 5ই আগস্টের কারণে তারা সরকারের মন্ত্রী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, তাই তো? সমস্যা হচ্ছে আপনি যখন প্রশাসনের দিকে তাকান, সেই প্রশাসন আপনি রেখে দিয়েছেন যেই প্রশাসন শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে ছিল, যেই প্রশাসন দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, যেই প্রশাসন নির্বাচন গুম করেছে, যেই প্রশাসন মানুষের মৌলিক অধিকার হরণ করেছে, তাদেরকে আপনি রেখে একটি সরকার চালানোর চেষ্টা করছেন। আপনি মোটামুটি সেই পুলিশকে রেখেছেন যেই পুলিশ গণহত্যা করেছে। একজন স্টুডেন্ট লিডার গতকালকে বলেছে যে যদি 2000 মানুষ মারা যায়, যদি একজন করে পুলিশ ওই হত্যাকাণ্ডে যুক্ত থাকে, তাহলে 2000 জন পুলিশ। যদি 2 জন করে হয় তাহলে 4000 জন পুলিশ। তাহলে আপনি কতজনকে গ্রেফতার করেছেন? আপনি 23 জনকে গ্রেফতার করেছেন। তাহলে 2000-এর থেকে বা 4000-এর থেকে 23 বাদ দিলে কত হলো? অলমোস্ট পুরোটাই বাইরে রয়েছে। এবং আপনার কি ধারণা তারা যে নিষ্ক্রিয় হয়ে আছে, এবং প্রশাসনের লোকরা নিষ্ক্রিয় হয়ে আছে, অথবা পুলিশের লোকরা, এমনকি সামরিক বাহিনীর লোকরা, অথবা ডিজিএফআই অথবা র্যাব, তারা কি নিষ্ক্রিয় রয়নি? তারা আপনাকে ঘন ঘন ইস্যু তৈরি করছে এবং রাজনীতির মাঠ গরম করছে। কেউ কেউ রাজনীতিতে যাদের আপনার অ্যাম্বিশন তৈরি হয়েছিল তাদের সাথে বসেছে।
মানে ছাত্রদেরকে নিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলরদের সাথে বসার মতলব নিশ্চয়ই ডিজিএফআই থেকে এসছে, ধরন দেখে মনে হয়। কারণ কি? কারণ ডিজিএফআই এই ধরনের অপকর্ম করে অভিজ্ঞ। দেখুন, আমি এই ধরনের সংস্থাগুলো সম্পর্কে একটি কথা বলি, তাদের সার্ভিস রুল, তাদের কোড অফ কন্ডাক্ট অথবা টার্মস অফ রেফারেন্স আপনাকে নতুন করে লিখতে হবে। একটি চ্যানেলে সংবাদ পাঠিকাদের সারি পাঠানো কি ডিজিএফআই এর কাজ? রাজনৈতিক দল ভাঙা কি ডিজিএফআই এর কাজ? ছাত্রদের নিয়ে কাউন্সিলরদের সাথে, সেই কাউন্সিলররা যারা প্রত্যেকটা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, তাদের সাথে বসা, এটা কি ডিজিএফআই এর কাজ? রাষ্ট্রীয় খরচে আপনি এই ধরনের বাহিনী বা এই ধরনের সংস্থা কেন রাখবেন যে আমাদের গণতন্ত্রের শত্রু, যে আমাদের রাজনৈতিক তুলে ফেলতে বলছেন নাকি তাদের সীমাবদ্ধতা? আমি সংস্কারের কথা বলছি। দেখুন, তুলে ফেলার দরকার নেই। এই বাহিনীগুলো এই সংস্থাটি কখনো এতটা আশকারা পায়নি শেখ হাসিনা যতটা আশকারা দিয়েছেন। আপনি যখন গুম খুন করেন তখন মূলত রাজনৈতিক কারণে করেছেন, এবং আমাকে ডিজিএফআই বলেছে যে নাম্বার 1 ব্যক্তি আপনার সম্পর্কে আগ্রহী। তো সেই নাম্বার 1টা কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কথায় যে সংস্থা চলে, সেই সংস্থা যখন গুম খুন বিনা বিচারে হত্যা করে, তাহলে অপরাধী কে? অপরাধী প্রধানমন্ত্রী। তাকে আপনি দ্রুত বিচারের আওতায় আনেন, এবং যাদের হাত দিয়ে ওই গুম খুন হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনেন এবং সংস্কার করে ওই সংস্থাটিকে একটি আইনানুগ কাঠামোর মধ্যে রাখেন। দেখুন, আমরা আইএসআই এর কথা জানি, রয়ের কথা জানি, ডিজিএফ এর কথা কিন্তু পৃথিবী এমন করেই জানে। আমরা এই দেশে গুস ফুসফুস করেছি, কথা বলতে ভয় পেয়েছি, আলোচনা করিনি। আমার মনে হয়, দেখুন, আমাদের একটা রোগ তৈরি হয়েছে। গত শাসনের রোগটি ছিল উন্নয়ন না গণতন্ত্র। অ্যাজ ইফ আমার একটি বেছে নিতে হবে। ভাই, পৃথিবীর সব দেশ গণতন্ত্রকে সবচেয়ে বড় উন্নয়ন মনে করে। আমরা ভেবেছিলাম টানেল, ফ্লাইওভার, এগুলো দিয়ে ওবায়দুল কাদের ব্রিজের উপর দিয়ে হাঁটছেন, এটা হচ্ছে উন্নয়ন। এই উন্নয়ন ভেঙে পড়বে, এটা আমরা 13-14 বছর আগেও বলেছি, পড়েছেও তাই। এখন গণতন্ত্র এবং উন্নয়নের মধ্যে কোনো বিরোধ নাই। আপনি গণতান্ত্রিকভাবে উন্নত হলেই আপনি সঠিক উন্নত রাষ্ট্র। এখন সমস্যা শুরু হয়েছে। প্রশ্ন আছে, আপনি বললেন বা আপনারা বলছেন যে শেখ হাসিনার সরকারের যারা ছিল, প্রতিনিধিত্ব করেছে প্রশাসনের, তাদের আমূল পরিবর্তন করতে হবে। কিন্তু আমি যদি একটু স্পেসিফিক করার চেষ্টা করি, কিভাবে এদেরকে পাল্টানো কিভাবে সম্ভব? সারা দেশে 15 লাখ সম্ভবত সরকারি কর্মকর্তা কর্মচারী, আচ্ছা সচিবালয়ে নিশ্চয়ই কয়েক হাজার রয়েছেন যারা নিয়ন্ত্রণ করছে। তারা যে উচ্চ পদগুলোতে রয়েছে, সিনিয়র সচিব থেকে শুরু করে উপসচিব পর্যন্ত, এদের সবাইকে বদলটা কিভাবে সম্ভব? তখন তো শূন্যতা সৃষ্টি হবে কিনা? দেখুন, আপনার যদি একটি প্রাকৃতিক দুর্যোগ হতো যেখানে 15 লক্ষ লোক মারা গেছে, তাহলে আপনি রাষ্ট্র চালাতেন না? রাষ্ট্র চলতো। আমরা সেই জায়গাটি এক্সট্রিম বলে আগে ভাবি। আপনার হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ছিল। দেখুন, আমি অনেক সিনিয়র সচিব এবং সচিবদের জানি, তারা ভেবেছিলেন 5ই আগস্টের পরে তারা আটক অবস্থায় যাবেন, তাদেরকে প্রশাসন থেকে বাদ দেওয়া হবে, সেটি হয়নি। তার মানে হচ্ছে যে 4 মাসে তারা ঠিক মশার উপরে অ্যারোসল দেওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে মশা যেরকম আবার ফেরত আসে, 4 মাসে আমি তাদেরকে আবার ফেরত আসতে দেখলাম। শুধু ফেরত না, কারো 3বার পদ্ধতি হয়েছে এক সপ্তাহের মধ্যে। দেখুন, মশা এসে আপনাকে আবার কামড় দেয়। তারা এক্স্যাক্টলি তাই করেছে গত সপ্তাহে বাংলাদেশে যা ঘটালেন তারা। এটি রাষ্ট্রদ্রোহ, এটি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ। এটি এখন শোনেন, আপনার প্রশ্নের উত্তরে বলি, সরকারটিকে আমরা যেমন কঠোর এবং কঠিন হতে দেখতে চেয়েছিলাম, অবশ্যই আইনানুগভাবে, বেআইনিভাবে না, সেটি পারেনি। তাদের ব্যক্তিত্বের সমস্যা এবং তাদের ভিতরে সাহসের অভাব। তাদের যদি সাহস থাকতো, 78 বছর বয়সে তারাও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে কি? নেয়নি। তারা সেই এলিট যারা ঘরে বসেছিলেন, পরবর্তীতে পদাধিকার বলে বন্ধুবান্ধবের কারণে তারা ডাক পেয়েছেন। এখন শোনেন, একে দিয়ে তো আপনার গণ অভ্যুত্থানের ফলাফল বাস্তবায়ন করতে হবে। 5ই আগস্ট একটি ইভেন্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপরে ওবায়দুল কাদেররা হাওয়া হয়ে গেছেন। কিন্তু গণ অভ্যুত্থান তো একটি মৌলিক পরিবর্তন আনে দেশে। আমরা গুনে গুনে নিতে চাই সেই মৌলিক পরিবর্তন আমরা পেয়েছি কিনা। না পেলে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যিনি দুতিয়ালি করে এই অদ্ভুত সরকার দাঁড় করিয়েছেন, তার বিচার হওয়া উচিত হবে। অথবা 8ই আগস্ট থেকে পরবর্তী 4 মাস যারা এই সরকার চালিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শোনেন, এখন প্রশাসনের যে অধ্যত্ব এবং তাদের যে স্পর্ধা আমরা দেখছি, তারা রীতিমতো রাষ্ট্রদ্রোহ ঘোষণা করেছেন, তারা সরকারের বিরুদ্ধাচরণ করছেন, তারা সরকারের একজন কমিশন প্রধানের 48 ঘন্টার মধ্যে অব্যাহতি চেয়েছেন। এখন আমি বলি আপনাকে 15 লক্ষ 18 লক্ষ সবাইকে বাদ দিতে হবে না। আপনি দৃষ্টান্তমূলকভাবে, ভাত যেরকম সিদ্ধ হয়েছে কিনা 2টি ভাত চাপলে আমরা বুঝতে পারি, সেরকম করে আপনি 100 জন মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। দেখুন, তাদের অপরাধ, আমি বলে রাখি, আমলারা
ন্যায় কাজের চেয়ে অন্যায্য কাজ বাংলাদেশের 54 বছরে সবচেয়ে বেশি করেছে। তাদের যে কুবুদ্ধি, তাতে নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, সামরিক সরকার সবাই তাদের কুবুদ্ধিতে পতিত হয়েছেন। আপনি যদি এদেরকে ধরতে না পারেন, চিহ্নিত করতে না পারেন, আরও একটা কথা বলি, তারা কখন বেশি মাথাচাড়া দেয়? যখন রাজনৈতিকভাবে প্রাজ্ঞবান লোক সরকারে থাকে না। আমরা অনেকের কথা জানি, সেই মন্ত্রণালয়ে সচিবরা হাঁটু কাঁপত ওই লোকদের কারণে, কেননা তারা রাজনৈতিকভাবে প্রাজ্ঞ ছিলেন। এখন এই সরকারটি অপ্রাজ্ঞ হতেই পারে, কিন্তু তার আচরণ করতে হবে, তার প্রাজ্ঞতা আছে, যে অথবা যার আছে তার থেকে ধার নিতে হবে। দলগুলো তো তাদের কোনো বাধা হয়ে দাঁড়ায়নি নিশ্চয়ই এইসব কাজে একদমই বাধা হয়ে দাঁড়ায়। সমস্যা কোথায়? শোনেন, প্রশাসনের সংস্কারের জন্য এখন হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। কেন বলি? বিএনপির শাসন আমল আমরা দেখেছি, বিএনপির আমলে কারা প্রশাসনে উত্তেজিত অবস্থায় থাকে আমরা দেখেছি। তারা বিএনপির পরিচয়ে পরিচিত হন এবং ঠিক আওয়ামী লীগ যা করেছেন অনেকটা সেরকম। আওয়ামী লীগ যেহেতু 15 বছর ছিল, এই জন্য আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, মনে হচ্ছিল এই একটা অদ্ভুত সরকার। কিন্তু রাজনৈতিক সরকারের যেহেতু তাদের ক্যাডাররা থাকে, তাদের ছাত্র সংগঠনের লোকরা প্রশাসনে থাকে, তারাও কিন্তু অনিয়ম করেন, অতীতে সবাই করেছেন। কিন্তু একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার, তার তো কোনো দল নেই, তার তো ওই কলেজের কোনো প্রতিনিধি নেই, ওই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই। তিনি কেন সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না প্রশাসনের উপরে? দেখুন, প্রশাসনের এই আমলাদের, প্রশাসন ক্যাডারকে আরও বাকি 25টি ক্যাডারের সমন্বয়ে এমন একটি সার্ভিস তৈরি করতে হবে যেটি বাংলাদেশের জন্য প্রযোজ্য। জেলা প্রশাসক শব্দ আপনাকে আবার ফিরিয়ে নিতে হবে জেলা কালেক্টরেট, কেননা প্রশাসক বলার পরেই তার মধ্যে যে একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়, সেটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য ভালো হয়নি। একটু আজিজ বাড়ি হেলাল, আমি যদি মোটামুটি বড় মাঝারি দল তো অনেকগুলো রয়েছে, মোটামুটি নিবন্ধিত বোধহয় 39টি বা 40টি, 60-70টি দল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এবং যেগুলো দৃশ্যমান যাদের অ্যাক্টিভিটিস আছে নিশ্চয়ই 15-16টি হবে, সব মিলিয়ে ছোট মাঝারি মিলে। এর মধ্যে আপনার কি মনে হয় সব রাজনৈতিক দলই কি দ্রুত নির্বাচনের পক্ষে? মানে আমি আপনার কাছ থেকে শুনতে চাই, বিরোধিতা যে জামাত বিরোধিতা করছিল যে দীর্ঘ সময় সংস্কারের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, সেই জামাত তো বলছে দ্রুত নির্বাচনের কথা, তাহলে ঐক্যটা কাদের সাথে কাদের হচ্ছে না? একটা কথা দিয়ে আমার কথা শুরু করা উচিত, খুব করা লাগবে, যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার। ক্ষমতার নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। আজকে যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এর আগে দেখবেন 91 সালে 3 মাসের একটি সরকার নির্বাচন দিতে সক্ষম হয়েছিল, এবং 91, 96, 2001 যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো নিয়ে মানুষ কিন্তু অনেকটা স্বস্তি, অনেক বিতর্ক থাকতে পারে, কথা থাকতে পারে, এর অর্থাৎ 3 মাসে নির্বাচন করার যেখানে অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে, সেখানে আপনি 3 মাসকে টেনে ইনডেফিনিট পিরিয়ড নিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি 2008 সালে 2 বছরের একটা সরকার ছিল। সেই 2 বছরের সরকারগুলো যে সমস্ত টার্মিনোলজি আপনাকে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য এনেছিল, তার মধ্যে এটা অন্যতম ছিল সংস্কার, তারপরে পরিবারতন্ত্র, তারপরে বিভিন্ন ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, বিভিন্ন মানুষকে জীবনকে মেলাইন করার একটা, এইগুলো উদ্দেশ্য ছিল জাস্ট টু মানে হালডেল দ্য ইলেকশনকে একটা থমকে দেওয়ার জন্য। এর ফলে আমরা কি বললাম, দেখলাম 2 বছর পরে একটা নির্বাচন হলো, মতলববাজি সবচেয়ে অভিশপ্ত একটা নির্বাচন হয়ে একটা 17 বছরের ফ্যাসিবাদ তৈরি হলো। সেই জন্য রাজনৈতিক দলগুলো তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা শতভাগ সমর্থন দিই, যার কোনো ব্যর্থতাই আমরা স্বীকার মানে সহ্য করতে পারি না, কারণ তার ব্যর্থতা মানে আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, বাংলাদেশের ব্যর্থতা, সেই সরকার দেখেন আপনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আপনারা যেটা বললেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এই 5 থেকে 8 তারিখ ছিল বিপ্লবের সবচেয়ে আপনার জাইমান টাইম, মানে নেসেন্ট টাইম, ওটাকে বলা হয় যে ব্যাকলাসটা তখন বেশি হয়, যে কোনো বিপ্লবের পর যে ব্যাকলাসটা হয় সেটা পরপরই হয়, তাই না? এই 5 থেকে 8 তারিখ কোনো সরকার ছিল না, সবচেয়ে কম ব্যাকলাস হয়েছে, মানে গন্ডগোল, মারামারি, ফ্যাসাদ কিছুই হয়নি পৃথিবীতে যা হয়। এর জন্য কাউ না কাউকে তো আপনি ক্রেডিট দিবেন। এর জন্য আমি মনে করি বাংলাদেশের সমাজ, সাধারণ মানুষ, একটা সমাজ ব্যবস্থা আছে, যে আমাদের এশিয়ার সোসাইটিতে দেখবেন আপনি যে রাষ্ট্র, সমাজ, দেন জনগণ।
আর আপনি ইউরোপ আমেরিকার সোসাইটি দেখবেন সেখানে রাষ্ট্র এবং জনগণ, এখানে সমাজ সোসাইটি এতটা কাজ করে না, কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার সোসাইটিটা খুবই ভাইব্রেন্ট। দেখবেন এখানে আপনার যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো আপনার খরা বন্যায় কিন্তু আমাদের এই সোসাইটিগুলো কাজ করে, এবং মানুষের মধ্যে যখন প্রবলেম হয় সমাজের একটা কাজ সেখানে থাকে। অর্থাৎ সমাজগুলো এত ভাইব্রেন্ট যে সরকার এখানে আর মুখ্য ভূমিকা পালন করা লাগেনি, সমাজগুলো এটা নিয়ন্ত্রণ করছে। যেহেতু সমাজের আমি ক্রেডিট দিচ্ছি, এই সমাজ কিন্তু মানুষকে নিয়েই সমাজ গঠিত হয়, এবং সেখানে পলিটিক্যাল পার্টিজের একটা ব্যাপক উপস্থিতি রয়েছে। জনগণ, সমাজ, পলিটিক্যাল পার্টিস এগুলো কিন্তু সব পরিপূরক শব্দ, একই রকম শব্দ। অর্থাৎ এখানে পলিটিক্যাল পার্টিসগুলোর একটা অবদান আপনাকে দিতে হবে, সমাজকে যেমন অবদান দিবেন, জনগণ। কিন্তু সরকার যখন আসলো 8 তারিখের পরে, তারপর থেকে শুরু হয়ে গেল ষড়যন্ত্র তত্ত্ব এবং সেই আমাদের এই বিপ্লবকে ব্যর্থ করার বিভিন্ন রকম চক্রান্ত। সুতরাং সরকার তখন থেকে কিন্তু তার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিত্যপণ্যের দাম সরকার তো সারেন্ডার করলো যে পারছি না। আপনি দেখেন যে বাণিজ্য উপদেষ্টা তিনি এক রাত্রে তার ঘরে কিছু অলিগার্ক এলো, মানে ব্যাকিং বাই আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ, তারা যে বললো লিটার প্রতি 8 টাকা তেল না দিলে আপনি তেল পাবেন না। ঠিকই 8 টাকা বাড়িয়ে দিল, কারণ ওই বাণিজ্য উপদেষ্টার তো ওই ফোরকাস্টিং পাওয়ার নেই যেটার কনসিকুয়েন্সটা। একজন রাজনৈতিক যদি ব্যক্তি উপদেষ্টা হতো, কখনোই অলিগার্কটা এই সাহস পেত না, এবং পেলেও ওই রাজনৈতিক ব্যক্তিকে এটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হতো, হয় গণশুনানি যেতে হতো, নাই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হতো, অথবা পলিটিক্যাল জনসভাগুলোকে তাকে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হতো। এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, অর্থাৎ নিত্য পণ্যের দাম হু হু করে বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেন, প্রত্যেক দিন এখানে মার্ডার হচ্ছে, কিলিং হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম। শ্রমিক অসন্তুষ্ট দেখেন সারা দেশে। আমি আপনার প্রশ্নের উত্তর আছে, সারা দেশে শ্রমিক অসন্তুষ্ট কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না আপনার এই যে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে গার্মেন্ট সেক্টরে। এটা পলিটিক্যাল পার্টিসগুলি এই চ্যালেঞ্জগুলো তাড়াতাড়ি মোকাবিলা করতে পারে, কারণ তাদের এরিয়া অফ ওয়ার্ক বেশি। আমাদের বিভিন্ন যে কর্মী বাহিনী, তাদের সাথে শ্রমিকদের, আমাদের শ্রমিক সংগঠন আছে, এটা নেগোসিয়েশন করে এই প্রশমন করা যেত। এখন যেটা বলছেন যে দেখেন ঐক্যের কথা বলছেন, যে সংস্কার ঐক্যবিহীন সংস্কার, ডক্টর ইনুজ যেটা বলছেন। আমার প্রশ্ন ছিল তাহলে দ্বন্দ্বটা কোথায়? রাজনৈতিক দলগুলো সব এক জায়গায় এসে থাকে। ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান, ক্ষমতার মোহ মদের নেশার চেয়ে ভয়ঙ্কর। অর্থাৎ ক্ষমতায় থাকার কোনো সুপ্ত বাসনা কি আছে? এই কথাটি এখন একটু আরেকটু ঐক্যবিহীন সংস্কার যা বলেন, দেখেন সংস্কার যদি ঐক্যমত সৃষ্টি করতে হয়, এটার কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে, কারণ প্রত্যেকটা পার্টির একটা ফিলোসফিক্যাল ভ্যালুস থাকে, একটা মানে ইডিওলজিক্যাল ভ্যালু যেটা বলছি, একটা কর্মসূচি থাকে, তাই না? তারপরে আপনার বিভিন্ন রকম আমাদের পার্টির কর্মসূচি থাকে, যেই ইডিওলজিক্যাল ভ্যালু কর্মসূচিগুলো অন্য পার্টির সাথে আমাদের নাও মিলতে পারে, তাই না? আমরা যেমন জাতীয়তাবাদী, আমরা ডান, এরকম অনেক কিছু আছে না আমাদের ট্যাগ। তারপরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করতে চাই, গণশিক্ষা আমাদের 19 দফা যেটা আছে আমাদের পার্টির, এইসব প্রোগ্রাম আছে। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, যে এই ভৌগোলিক জাতীয়তাবাদ। অন্য পার্টির সাথেও কিন্তু আমাদের এই ফারাকটা থাকতেই পারে। এখন আপনি যখন সংস্কার করবেন, সংস্কারে কতগুলো বিষয় যদি আমরা ঐক্যমত না হয় স্বাভাবিক, তাই না? ঐক্যমত না হয় স্বাভাবিক। এখন ডান তো বাম হতে পারে না, বাম তো ডান হতে পারে না, আবার মধ্যপন্থী হতে পারে, রূপান্তর তো হয়, আর রূপান্তর তো সম্ভব না। কিন্তু সেই জন্য বলছি সংস্কারটা রিলেটিভ টার্ম, এটা আজীবন চলছে, আজীবন চলছে। এখন বলছে সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়, তার মানে কি দাঁড়ালো? তার মানে কি সংস্কারের জটিলতায় কি নির্বাচন হবে না? তাহলে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সরাসরি বলে ফেলেছেন সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না, এরকম মন্তব্য করেছেন। আমি তার আগে আপনার কাছে জানতে চাইব যে তাহলে কি ক্ষমতার সঙ্গে দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর বিষয়টা কি এখানে দাঁড়াচ্ছে? তার কারণ আমি তো বললাম জামাতে ইসলামী বলে আসছিল যে সময়ের প্রয়োজন, কিছু ক্ষেত্রে সংস্কার অবশ্যই একটু দীর্ঘমেয়াদী হতে পারে, তারাও বলছে দ্রুত নির্বাচন। তাহলে আজিজুল বারী হেলাল যেটি বললেন সেটাই কি আমাদেরকে গ্রহণ করতে হবে, যে মদের চেয়ে ক্ষমতার নেশা বেশি? ক্ষমতার যে নেশা আছে এটি সবাই জানে। এই যে আজিজুল বারী হেলাল রাজনীতি করেন, ক্ষমতায় যাওয়ার আগ্রহ আছে না, নির্বাচিত হওয়ার আগ্রহ আছে না, এবং এটি কোনো দোষের না। আপনি পৃথিবী এগোয় মানুষের অ্যাম্বিশন থাকলে, কাজে অ্যাম্বিশন থাকতে হবে, উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে, সমাজ আগাবে, রাজনৈতিক দল আগাবে, রাষ্ট্র আগাবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু
এটিকে আপনি কিভাবে ব্যালেন্স আউট করবেন সেটি হচ্ছে রাজনীতির খেলাটা। এই যে জামাত ইসলামের উদাহরণ আপনি দিলেন, এখন তারা নির্বাচন চাচ্ছে। গত 4 মাস তারা কি চেয়েছে? গত 4 মাসে তাদেরকে আমি উচ্চাকাঙ্ক্ষী হতে দেখেছি বেসামালভাবে। তারা কখনো মনে হয়েছে ভারতের সাথে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করছেন, তারা কখনো মনে হয়েছে কেউ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের ফেলে যাওয়া ভোট পেলে কেমন হয়, কখনো মনে হয়েছে বিএনপির সাথে দূরত্ব তৈরি করে প্রতিযোগিতা তৈরি করলে লাভ বেশি কিনা, কখনো মনে হয়েছে 13-14 বছর পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারলে আবোল তাবোল বলাটাও বেশ যৌক্তিক। কাজেই এইবার তাদেরকে বেসামাল অবস্থা থেকে কিছুটা সামাল অবস্থায় দেখতে পাচ্ছি। এখন বিএনপিকেও আমরা দেখেছি 5ই আগস্টের 2 দিন পরে একটি জনসভা করতে, এবং সেই জনসভায় আমি হাজির হয়েছিলাম একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। তারা বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন দিবেন। 3 মাস অতীত হয়েছে, 2 মাস হলো, নির্বাচন হয়েছে? হয়নি। তার মানে হচ্ছে সবাই ফ্যাসিবাদী শাসনে এমনভাবে আপনার অতিষ্ঠ হয়ে গেছিল যে তারপরে যে যার মতো পাখা মেলেছেন, ডানা মেলেছেন, আলো বাতাস পেয়েছেন। এখন আমাদেরকে সেন্সেসে ফেরত আসতে হবে যে আমরা নির্বাচিত সরকার চাই কিনা, আমরা রাজনীতিবিদরা দেশ শাসন করুক চাই কিনা। দেখুন, সংস্কার নিয়ে ভাবার কোনো সুযোগ নাই। 22 জন লোক সংস্কার চাচ্ছে, আর ওই বৈষম্য বিরোধীরা সংস্কার চাচ্ছে। বাংলাদেশের সব লোক ভালো সংস্কারের পক্ষে, আবার ভালো সংস্কার করতে গিয়ে 20 বছর লাগবে, কোনো লোক ওটার পক্ষে না। তাহলে কি দাঁড়ালো? তার মানে আপনার একটা গ্রহণযোগ্য স্বল্প সময়ে যা যা প্রয়োজনীয় সংস্কার আপনি করতে পারেন সেটির করে নির্বাচন দ্রুত দেওয়া, এটি একটি প্রতিযোগিতা। এখন এই জায়গাটিতে কারো আমার ধারণা ভিন্ন মত নাই, সবার ঐক্যমত্য হওয়া উচিত। কিন্তু কখনো কখনো সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা যেন সংস্কারের দূত হিসাবে, অবতার হিসাবে পৃথিবীতে এসছেন। এই দেশটা তো আমাদের, এই সংস্কারগুলো তো আমাদের জন্য। এখন দেখেন, আপনার সরকারে থাকা দীর্ঘায়িত করতে হবে এমন কোনো কারণ নেই। আমি এখনও বিশ্বাস করি তাদের রাজনৈতিক অভিলাষ নাই, যদিও তাদের গায়ে বৈষম্য বিরোধীদের গন্ধ লেগে আছে। তাদের 3 জন লোক ওখানে উপদেষ্টা আছেন, এবং বৈষম্য বিরোধীরা প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন, 24 বছরে যেই হুঙ্কারগুলো মানায় যে তারা রাজনৈতিক পট পরিবর্তন করবেন। হলো, কিন্তু এই সরকার ইতিহাসে দায়ী হয়ে থাকবেন যদি এটা কিংস পার্টি হয়। এই সরকার ইতিহাসে দায়ী হয়ে থাকবেন যদি তারা সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল করে। দায়ী হয়ে থাকবেন যদি তাদের ছায়ায় এই সরকার ডিজিএফআই এর সহযোগিতায় অর্থ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করে। তবে আপনাকে একটা ভালো কথা বলে রাখি, এইভাবে কোনোদিন রাজনৈতিক দল হয়নি। ডিজিএফআই এর চেষ্টায় ধ্বংস হওয়া ছাড়া, ক্ষতি হওয়া ছাড়া কারো কোনো লাভ হয়নি। এটা কিছুদিন মনে হবে, একটু চিকচিক করবে, আলো ছড়াবে, কিন্তু তারপরে আপনি দেখবেন কিভাবে পড়ে যায়। আর এগুলো দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত। কাজেই যারা কিন্তু যারা কিংস পার্টির মানে যখন যে পার্টিগুলো গঠিত হয় তাদের যে কুশীলবরা বা তার প্রধান চরিত্রে যারা থাকে তারা তো আর এগুলো মনে রাখে না। 2007-এর কিংস পার্টিরা কোথায়? বিলীন হয়ে গেছে তো, বাটি চালান দিলেও খুঁজে পাবেন না। 2024-এর কিংস পার্টিরা কোথায়? তার বয়স একজনের 10 বছর করে বেড়ে গেছে গত 10 মাসে। কার পরিণতিটা কার খারাপ হলো? আমি একজন কিংস পার্টিকে চিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র নেতা, তারা নাকি টাকা পয়সাও বুঝে পায় নাই। তা আমি বললাম কি হলো তাইলে লাভ? বোঝে না, যার হাতে দিছিল উনি খেয়ে ফেলছেন। এটা ডিজিএফআই এর সাথে ডিরেক্ট যোগাযোগ করলে ভালো হতো, এরকম। তার মানে কিংস পার্টির গল্পটা অত্যন্ত গরিব গল্প। না, মানুষ জানে তাদের ভবিষ্যৎ, কিন্তু যারা খেলতে যায় তারা কেন মনে রাখে না এগুলা? দেখুন, অনির্বাচিত সরকারে যারা আসেন তারা রাজনীতির ধারে কাছেরও লোক না। তাদের কেউ কেউ রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই। রাষ্ট্র চালানো আর রাজনীতি বুঝে এটার যে একটা গুরুত্বপূর্ণ রোল আছে সেটি তারা জানেন না। তারা বড় বড় পদে চাকরি করেছেন, তারা শিক্ষা দীক্ষায় অনেক উঁচু, তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয়। কিন্তু আপনার মনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল লাইফ ফার্স্ট বয়ের চেয়ে স্কোয়ার কাউকে রিকোয়ার করে, যার চতুর্দিকে নলেজ আছে। সরকার সংস্কার নিয়ে যদি বেশি ঢিলামি করে তাহলে আমার ধারণা এটি সরকারের জন্য একটি বিব্রতকর অবস্থা করে। আপনার মনে আছে 2007-08-এর সরকার, তারাও কিন্তু উচ্চাভিলাষী হয়ে উঠেছিল, তারপরে যেভাবে পালিয়ে গেল, অনেকটা অবিন্যস্তভাবে নির্বাচন দিয়ে একটি দলের সাথে সমঝোতা করে সেনাবাহিনী ডিজিএফআইকে বাজারে নামিয়ে ওই দলের কাউকে 110% ভোট আদায় করে দিয়ে তারা কিন্তু পালিয়ে গেল। কাজেই আমরা চাই না এরা পালিয়ে যাক, আমরা চাই এরা যেভাবে ক্ষমতায় এসছে সেই রকম আড়ম্বরপূর্ণভাবে সুন্দর করে সম্মানের সাথে বিদায় নিক।
অতএব তাকে একটি নির্দিষ্ট সময় আমি বলছি 12 মাস কিংবা 14 মাসের মধ্যে তাদেরকে একটি নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে যদি বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল ততদিনে রেডি হয় তারা নির্বাচনে অংশ নেবে। বাংলাদেশে যদি রেডি না হয় তারা কোন পথে যাবেন তারা জানেন। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি কে হবেন। এই যে জনগণ ঠিক করবে, আমি জনগণের প্রশ্নেও আসবো আপনার কাছে। তার আগে আজিজুল বারী হিলাল বিরতির পরে আপনার কাছে প্রশ্ন থাকবে। ডক্টর হোসেন জিল্লুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি বলেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন হবে ভয়াবহ। এটিকে আপনি কিভাবে দেখছেন? উত্তরটি আপনার কাছে নেব দর্শক একটা ছোট্ট বিরতির পরে। আসছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আজিজুল বারী হেলাল, ডক্টর হোসেন জিল্লুরের মন্তব্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া যে সংস্কার ছাড়া নির্বাচন ভয়াবহ হবে। আবার আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে নির্বাচন যত বিলম্ব হবে ভয়াবহতা তত তীব্র হবে। এই যে কনফ্লিক্ট, এটা তো আমি প্রথমে হোসেন জিল্লুর সাহেবের বক্তব্য শুরু করি। ওনার স্টেটমেন্টটা তো উনি অনেকে এরকম স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ওনার স্টেটমেন্টটাকে কেন আপনি সিঙ্গেল আউট করলেন? উনি তো সেই ব্যক্তি যে 2008 সালে যার প্রযত্নে, যার কেয়ার অফে এই সংস্কার পরিবর্তনতন্ত্র বিভিন্ন রকম টার্ম ব্যবহার করে গণতন্ত্রকে দুর্বিষহ করে একটি 17 বছরের ফ্যাসিবাদ তিনি জন্ম দিয়েছিলেন। হোসেন জিল্লুরের তো এই 17 বছরের ফ্যাসিবাদের দায়ভার বহন করতে হবে। তার তো সেজন্য জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাকে তো বলতে হবে কেন এই 17 বছরের ফ্যাসিবাদ আপনি তৈরি করলেন। আপনার সেই সংস্কার পরিবর্তনতন্ত্র বিভিন্ন রকম টার্ম ব্যবহার করে এবং 2008 সালের নির্বাচনকে আপনি যে ভৌতিক কায়দায় এবং যে মানে একটা তেলেসমাতি দেখিয়ে যে ম্যানিপুলেট করে আওয়ামী লীগকে এরকম ভূমিধস বিজয় এনে দিয়েছিলেন এবং বাংলাদেশে একটি কিংভূতকিমাকার ফ্যাসিবাদ জন্ম দিয়েছেন, তার জন্য তো তার আগে বিচার হওয়া উচিত এবং জনগণের কাঠগড়ায় দাঁড় হওয়া উচিত। আপনি এখন তিনি যেটা বললেন যে সংস্কার ছাড়া নির্বাচন করলে সেটা হবে ভয়াবহ, সেই সংস্কার কোন কোন জায়গায় করতে হবে এটা কিন্তু উনি ঠিক বলেছেন। যে এই সংস্কার করতে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনে যে ভয়াবহ কাজটা ঘটলো, এতক্ষণ যে আলোচনা করলাম ওনার থিওরি শোনার ফলে যে এই কাজটা প্রশাসনিক সংস্কার প্রস্তাব দেওয়ার আগেই আপনার আগুন ধরে গেল, তার এই প্রস্তাব দেওয়ার পরে কি হবে? তাহলে হোসেন জিল্লুর সাহেব হলো এই মাপের একটি ব্যক্তি। এখন একটা বক্তব্য আপনাকে বলতে হবে যে দেখেন, অনেকে বলে যে বিএনপি নির্বাচনের জন্য তর সইছে না। যারা রাজনীতি করি আমরা, রাজনীতি মানে ক্ষমতা, এটা কিন্তু আমি খুবই শর্টে বলছি, মানে যদি আপনি ব্যাপক বিশ্লেষণ, রাজনীতি মিনস পাওয়ার, আর সেই পাওয়ারটা অ্যাচিভ করতে হয় থ্রু ইলেকশন, নট বাই শেখ হাসিনা যে ম্যানিপুলেটিং দ্য ইলেকশন আই উইল সিট অন দ্য পাওয়ার, তা কিন্তু না। সুতরাং আমরা যারা রাজনীতি করি কি জন্য? ক্ষমতার জন্য, যে আমরা ক্ষমতা পেতে রাষ্ট্র পরিচালনা করব, জনগণকে পরিচালনা করব, এই রাষ্ট্রের ভবিষ্যৎ সুন্দর করব। অসুন্দর করলে আপনি আমাকে তাড়িয়ে দিবেন। এখন সেই নির্বাচনের উপায়ে যদি ক্ষমতা চাই, নির্বাচন তো চাওয়া আমাদের স্বাভাবিক। সুতরাং নির্বাচন, গণতন্ত্র এগুলো সব একই রকম শব্দ, মুদ্রার এপিঠ ওপিঠ। সুতরাং আপনার এই নির্বাচন চাওয়া আমাদের কোনো দোষের কিছু না। কারণ কি 3 মাসে তো আমি প্রথমে অভিজ্ঞতা আমাদের রয়েছে, 3 মাসের সরকার, এই সরকার 4 মাস হয়ে গেল এখনো পরিষ্কার কোনো ধারণা দিতে পারো না। আর সবচেয়ে বড় জিনিস হলো, এবার দেখেন এই সরকারের আরো কতগুলো ব্যর্থতার কথা আমার বলতেই হয়। যে এই সরকার আমি দেখলাম যে ভারত তোষণ নীতি তার একটার মধ্যে আপনার ভর করেছে। ভারত যখন বলা শুরু করলো যে বাংলাদেশের অমুক অংশ আমি দখল করব, অমুক অংশ দখল করব, ভারতের মিডিয়া থেকে বিভিন্ন রকম অপপ্রচার করা হলো, সবকিছু আপনারা দেখেছেন। এই যে আপনার আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভটা ভারত মিথ্যাটা ন্যারেটিভ তৈরি করলো, তার কাউন্টার কোনো ন্যারেটিভ কিন্তু আমাদের সরকারগুলো
আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার দিতে পারলো না। এবং ভারত যে পারসেপশন পৃথিবীব্যাপী তৈরি করেছিল যে বাংলাদেশ আপনার কমিউনাল হারমোনি নেই, অথচ বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ কমিউনাল হারমোনি, ভারত যেটা দেখিতে চেয়েছিল যে বাংলাদেশের কমিউনাল ডিসহারমোনি রয়েছে। কিন্তু এই যে পারসেপশনটাকে ম্যানেজমেন্ট করার জন্য, পারসেপশনটাকে মোকাবেলা করার জন্য সরকারের কোনো উদ্যোগ ছিল না, এবং সরকার একটা ডিপ্লোম্যাটিক বার্তা ছাড়া আর কিছুই আমি দেখলাম ভারতকে দিতে পারো না। ভারত তোষণ নীতি তাদের মধ্যে ভর করলো। অথচ দেখেন ভারত বিরোধী মনোভাব যখন বাংলাদেশের তুঙ্গে এবং প্রয়োজন ছিল এই মনোভাবটা দেখানো, তখন বিএনপি তার অবস্থান কিন্তু ক্লিয়ার করেছে। বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে, রাজপথে আমরা ডেমনস্ট্রেশনও দেখিয়েছি। সুতরাং এই উপদেষ্টা পরিষদ থেকে যারা আগে যখন ফ্যাসিবাদ মানে ছিল তখন কিন্তু ভারতের বিপক্ষে অনেক কথা বলেছে, অনেক কথা কলাম লিখেছে, বই লিখেছে, পত্রিকা লিখেছে। এখন কিন্তু তারা বলছে ভারতকে ভাগ করতে হবে না, এখন তারা, আমি ওইটা পরে বলছি, এখন তারা বলছে যে আমরা যেহেতু ক্ষমতায় আছি আমরা অনেক কথা বলতে পারি না। তার মানে কি হলো, আপনি রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতাকে তোয়াক্কা না করে আপনি আপনার ক্ষমতার চেয়ারটাকে ভালোবাসতেন। আপনার যদি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ন্যূনতম দরদ থাকে তাহলে ক্ষমতার চেয়ার ছেড়ে রাস্তায় বিএনপির মতো আসেন, রাস্তায় আপনার সমর্থন দেখেন। আর একজন উপদেষ্টা আবার আপনার যে বক্তব্যটা দিল যে আসমুদ্র হিমাচল পর্যন্ত বাংলা করলো, এতে কি হলো, আমাদের উপর ভারত এতদিন যে অপপ্রচারটা চালালো সেটাকে নিউট্রাইজ করে দিল। এটা কি সে উদ্দেশ্যমূলক ভাবে করলো, না সেটা হঠাৎ করে কোনো কিছু করলো? এটারও তো আসলে আমি একটু আশরাফ কাছে আপনার কাছে জানতে চাই, যে প্রশ্ন ছিল যে সবাই জনগণকে ব্যবহার করে, মানে জনগণ শব্দটা, সরকার বলছে যে তারা সংস্কার চায়, নির্বাচন দ্রুত নয়, রাজনৈতিক দলগুলো বলছে যে জনগণ নির্বাচন চায়, আবার কেউ কেউ বলছে জনগণ সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। এই জনগণের চাওয়ার ব্যারোমিটারটা কি, এটা আমার খুব জানার ইচ্ছা, আমি প্রায় প্রশ্ন করি। এটি একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সবগুলো এই যে তিনটা স্রোতের কথা আপনি বললেন, রাজনৈতিক দল, সরকার এবং অন্য অনেকেই, সংবিধানের সংস্কারও, এখানে জনগণ ভিকটিম, জনগণকে ব্যবহার করা হয়। শেখ হাসিনাও 17 বছর বলেছেন যে এই জনগণই আমাদেরকে ভোট দিয়েছে, এবং উনি তো উন্মাদের মতো কথা বলতেন। উনি বলতেন যে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে। আবার তার কিছু দলদাস গণভবনে হাজির হতো, তারা অট্টহাসি দিত চা খেতে খেতে, এবং লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, এই যে ফ্যাসিবাদের দোসররা, তারাও আমাদের যথেষ্ট ক্ষতি করেছেন। শেখ হাসিনা একা তো মানে অনেক কিছুই করেছেন, কিন্তু এদেরকে মনে রাখতে হবে আমাদের। এবার জনগণের প্রসঙ্গে আসি, যে দেখুন আমাদের সংবিধান বা রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রের মূল চেতনার মধ্যে কিন্তু জনগণকে সুপ্রিম পজিশন দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক সরকার না, কোনো অন্তর্বর্তী সরকার না, কিন্তু জনগণ। কাজেই আমাদের সবার যেটা করা দরকার ছিল বা করার কথা, সেটি হচ্ছে জনগণের ইচ্ছা অভিলাষকে আপনি কিভাবে ক্যাপচার করবেন। কখনো নির্বাচনের ভেতর দিয়ে করা যায়, কখনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ভেতরে করা যায়, এবং কখনো নীতি প্রণয়নেও করা যায়। এখন আপনি যদি নির্বাচনেই হোঁচট খাই, সেখানেই যদি আমরা দেখি যে হাসিনা মার্কা নির্বাচন হচ্ছে, অথবা হোসেন জিল্লুর রহমান আর্মির যৌথ প্রযোজনায় নির্বাচন হচ্ছে, তাহলে আর জনগণের প্রথম ধাপেই যাওয়া হলো না। এখন এই দেশে কিন্তু আবার আপনি জানেন যে গণভোটের বিধান ফেরত এসছে। আমাদের এখন উচিত হবে যে কোনো কিছু জনগণের ব্যাপারে বলার আগে একটা গণভোট দেওয়া, যে গণভোটে কি, এবং আমার ধারণা সামনে লাগবে, সংবিধানের সংশোধনের ব্যাপারে লাগবে। কেননা এক্সট্রিম সব ওপিনিয়ন আমরা শুনতে পাচ্ছি, যেগুলো আমাদের সাথে মানানসই না, যেগুলো মুক্তিযুদ্ধের যে ভয়াবহ ঘটনা আছে, মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা আছে, মুক্তিযোদ্ধাদেরকে যে আমাদের রাষ্ট্রের শেষ সীমা পর্যন্ত প্রতিদিন স্মরণ করার বিষয় রয়েছে, সেই জায়গায় যে ঘাটতি রয়েছে, এরকম কোনো বিদ্বেষমূলক বা আপনার কন্ট্রাডিক্টরি সাজেশন যেন আমাদের সংবিধানের ধারে কাছে না আসতে পারে। আমরা অনেক শক্তিকে নতুন পানিতে মাছ আসলে যেরকম উত্তেজিত হয়ে যায়, লাফালাফি করতে থাকে, অনেক শক্তিকে কিন্তু আমরা দেখছি। কিন্তু নির্বাচনটি হতে হবে এমন যেটি জনগণের রায় প্রকৃষ্টভাবে পাওয়া যায়, যে তারা কি এই লাফালাফি লাইক করছে, তারা কি এক্সট্রিমিজম লাইক করছে, উগ্রবাদ লাইক করছে, জঙ্গিবাদী বক্তব্য লাইক করছে, কিংবা সমুদ্র হিমাচল পর্যন্ত যেতে চাচ্ছে কিনা, এটি সব কিছু আপনি নির্বাচনে পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে নির্বাচনটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলোকে আপনি সংখ্যার বিচারে বিচার করতে পারবেন, যে জনগণ তাদের কতটুকু ভোট দিয়েছে আনুপাতিক হারে এবং সীমানার দিক থেকে। এটি এখন পর্যন্ত সবচেয়ে ভালো পরিকাঠামো জনগণের ইচ্ছার অভিলাষ বাস্তবায়ন হলো কিনা। তবে তারপরও যেটি সমস্যা রয়ে যায়,
এবং আমরা সব সরকার অতীতের দেখেছি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তখন সে সর্বেসর্বা হয়ে ওঠে, তখন সে আর জনগণকে তোয়াক্কা করে না, তখন সে মনে করে আমার মন্ত্রী আমার পাইক পেয়াদারা যা বলেন ওটি জনগণ। শেখ হাসিনা মনে করতেন গণভবনে যারা যায় তারাই জনগণ, এখন তারা যে সবাই ভুয়া জনগণ, এখন তারা যে সবাই মতলববাজ জনগণ, এবং তারা যে কোনো না কোনো স্বার্থ নিজেও জানতেন কিন্তু ব্যবহার করতে নিজেও জানতেন স্বার্থ হাসিলের জন্য গেছেন। আপনি ভেবে দেখুন, একটা প্রশ্ন করলে পূর্বাচলে 10 কাঠা, এরকম জনগণ, মানে এর চেয়ে স্মার্ট জনগণ। আমার ধারণা এইটাই ছিল তার স্মার্ট বাংলাদেশ। যাই হোক, এখন জনগণের ভিতরে, ভোটের ভিতরে আপনি প্রথমে নির্বাচিত করবেন কারা ক্ষমতায় যাবে। এখন আপনাকে আমি বলি, পরিবারতন্ত্রের কথা বললে রাজনৈতিক দলগুলো ভয় পেয়ে যায়, তারা মনে করে মতলব আছে, কিন্তু আসলে তো রাজনৈতিক দল যেভাবে পরিচালিত হওয়া উচিত তাতে নিচের থেকে নেতৃত্ব উঠতে পারছে কিনা, নাকি আবার গণভবনের ছোট ছোট ভবন বিভিন্ন রাজনৈতিক দলের হেডকোয়ার্টারেও আছে। যদি তাই হয় তাহলে কিন্তু এটি ভালো রাজনীতির লক্ষণ না। আপনি দেখবেন নেতৃত্বের বিকাশ হচ্ছে কিনা। আমরা যেটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের বিকাশ হয়নি, এবং বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন কিভাবে ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মচারী সবাইকে দমিয়ে রাখতো। কাজেই আমাদের দরকার কি রাজনীতি নিয়ে, দেখুন আগামী 1 বছর পরে যদি নির্বাচন হয়, বিএনপি বা জামাত কিংবা অন্যরা কি রাজনীতি নিয়ে আসছেন এটা আমাদের খুব ভালো জানা দরকার। কেননা আপনি যদি বীজটা না চেনেন তাহলে ধানটা কীরকম হবে এটা আপনি বুঝবেন কি করে। আমরা বীজ চিনতে চাই। বীজ যদি অতীতের বীজ হয়, যেই বীজ নিজেও একসময় পালিয়ে গেছিল অথবা নিজেও ভূমিধস বিজয়ের বিপরীতে দাঁড়িয়েছিল, সেই বীজ দিয়ে কিন্তু নতুন ফসল হবে না, নতুন ফলন হবে না। আমাদের রাজনৈতিক দলের কাছে প্রশ্ন, দেখুন শুরু থেকে আমরা একটা কথা বলছি সরকারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে। নির্বাচন যেদিন হবে তার পরের দিন থেকে তো এই সরকার আর নাই, এই সরকারের লোকগুলো অতীত। ফলে তখন আপনি তাদেরকে আবার পাবেন ইজি চেয়ারে বসে আছে, দৈনিক পত্রিকা পড়ছে, আগামী কোনো অন্তর্বর্তী সরকারের ডাক পাওয়ার অপেক্ষা হলো। কিন্তু তাতে তো দেশ যারা শাসন করবেন তাদের বীজটা কি, তাদের জাত কি, তাদের অতীতের কর্মকাণ্ড কি, তাদের আগামীর স্বপ্ন কি, এগুলো যদি আমরা না জানি, আমি তো ভোটের বাক্সের ধারে কাছেও যেতে চাচ্ছি না। কাজে এটি কি তারা বলছেন? একদম বলছেন না। তারা কি করছেন জানেন? আবার আপনাকে স্বল্প সময়ের একটি চাপে ফেলে ভোটের দিন তারিখ ঠিক করে তারা এলাকায় পোস্টাল লিফলেট ছাপিয়ে আপনাকে জিম্মি করে আজকে রাত্রে নির্বাচন হবে বা 2 মাস মধ্যে নির্বাচন, তারা তো যৌক্তিক সময় দিতে চাচ্ছে। গত 4 মাসে তারা রাজনীতি প্রকাশে কি করেছেন? 4 মাস তো খারাপ সময় না। এই সময়টিতে তারা তাদের জাত চেনাতে কি করেছেন? আগামীর বাংলাদেশের স্বপ্ন ছড়াতে কি করেছেন? তা এই প্রশ্নগুলো এই জন্য জরুরি। দেখুন 17 বছরের ফ্যাসিজম কিন্তু সবাইকে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিয়েছিল। এখন আমরা যারা এই টকশোতে আছি কিংবা মাঠে আছি কিংবা আপনার ধরেন চিফ অ্যাডভাইজারের সাথে আছি, তাহলে কি হলো? আমাদের প্রত্যেকেরই কিন্তু ক্যারিকুলাম হারিয়ে যাওয়ার অবস্থা। বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতি কোথায়? বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক নিরাপত্তা কোথায়? এই যে আনএমপ্লয়েড জেনারেশন, তাদের এমপ্লয়মেন্ট কোথায়? কিংবা আমাদের পররাষ্ট্রনীতি, ভারতের মতো একটি অদ্ভুত শক্তি আপনার পাশে থাকার পরে পররাষ্ট্রনীতি কী হবে? সেই পররাষ্ট্রনীতি 72 সালের সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটি অনেকটা কারণ বাজার টাইপের স্লোগান হয়ে গেছে কিন্তু এখন। তাহলে দলগুলোর তো হোমওয়ার্ক করতে হবে। আমি বিএনপির কাছে জানতে চাইব বিএনপির পররাষ্ট্রনীতি কী। যদি বিএনপি এখনই ভারতের কাছে গিয়ে এক ধরনের সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় যেতে চায়, সেই বিএনপি তো আমার কাছে পরিত্যাজ্য। সেই বিএনপি তো মাঠের ভাষা বোঝে নাই, দেয়ালের ভাষা মনে করেছে শুধু শেখ হাসিনার জন্য, ওটা বিএনপির জন্য। কাজে আমাদের মনে করতে হবে যে সংস্কারটি দলের জন্যও জরুরি, রাষ্ট্রের জন্যও জরুরি, সংবিধানের জন্য জরুরি, নির্বাচনের জন্য জরুরি। এটি যদি আপনি করেন, জনগণ দেখবেন নিজেই উপলব্ধি করবে তারা ক্ষমতার অংশ, এবং তাদেরকে নিয়ে সেন্টার্ড অ্যারাউন্ড দ্য ইলেকশন অর গভর্নেন্স অর মানবাধিকার, আপনি যেটাই বলবেন। আজিজুল বারী হেলাল, তাহলে দ্বন্দ্ব রয়ে যাচ্ছে, কিন্তু দ্বন্দ্ব মিটবে কিভাবে? আমার বক্তব্য হলো, আশরাফ কায়সার ভাই একটা সুন্দর প্রশ্ন চলছে, এইটা নিয়ে যদি প্রথম থেকে আলোচনা হতো তাহলে আমাদের আলোচনা আরো সমৃদ্ধ হতো। আমরা ব্যাক বাইটিংই করলাম, আমার কাছে মনে হলো। এখন যে আলোচনা তুললেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা কি মেসেজ দিচ্ছি জনগণকে। অতীতের সমস্ত জরাজীর্ণতাকে ভেঙে চুরে সামনে আমরা কি মেসেজ দিচ্ছি। আমাদের দল থেকে দেখেন, আমরা যে কথা বলছি যে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এটা কত বড় একটা উদারতা মনোভাব, যে বিএনপি ক্ষমতায় ন্যাচারালি বাংলাদেশের বৃহত্তর দল নির্বাচনে আমরা ক্ষমতায় আসবো, আমাদের দল থেকে তারেক রহমান
প্রধানমন্ত্রী হবেন, তিনি বলছেন, তিনি মিন করেন বলেন, তিনি বারবার বলছেন, এটা দলের বক্তব্য না, তিনি বলছেন যে 2বারের বেশি কেউ প্রধান পরপর 2বার হলে আর 3, তার মানে কি যে তিনি যে আপনার উদারতার পরিচয়, এটা এক ধরনের উদারতার পরিচয়, এবং তিনি জনগণের জন্যই, দেশের জন্য এই কথাটা বলছেন। তিনি আপার চেম্বারের কথা বলছেন, কারণ কি যে আমাদের গ্রাসরুট লেভেলে যে পলিটিক্যাল ক্রিমিনালাইজেশনটা হয়েছে, সেই ক্রিমিনালাইজেশন থেকে বের হতে গেলে স্কলার লোকদের মধ্যে আশরাফ কায়সার ভাই বা অন্য স্কলার লোকদেরকে আপার চেম্বার যদি আমরা জায়গা দিতে পারি, তাহলে তারাও রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। এই জন্য আপার চেম্বার ধারণা তিনি দিয়েছেন। আরেকটি দেখেন, তিনি বলছেন যে রাজনীতির মানে কিন্তু ক্ষমতার পরিবর্তন না। তিনি বলছেন রাজনীতি মানে ক্ষমতা না, গুণগত পরিবর্তন। তার মানে সেটা সে চায়, সে মিন করে যে আমি গুণগত পরিবর্তন। একটা উদাহরণ যদি আমি আপনাকে দিই, যে দেখেন যে এই বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক চাঁদাবাজি, সন্ত্রাসী, এ দল দখল করে বিদল, এরকম অনেক কথা বলা হয় না, এবং একটা নতুন দল গঠন করা হচ্ছে, সেই দলের ফান্ডিং নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আছে যে ফান্ডটা কোথায় আসবে। এত কিছুর মধ্যে আমাদের দল, তারেক রহমানই একমাত্র ব্যক্তি, তিনি তার দলের নেতা কর্মীকে কিছুটা হলেও শাস্তির আওতায় এনেছেন। কিছুটা আমি বলি, কিছুটা হলে আমি একটু বলি, কিছুটা হলেও শাস্তির আওতায় এনেছে, এবং 1000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এ পর্যন্ত। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো, তারা কি কোনো উদাহরণ দেখাতে পারলো? তারা কি সবাই দুধে ধোয়া তুলসী পাতা? অর্থাৎ এটা কিন্তু আরেকটি দেখেন, আরেকটি কথা বলি, আমি শেষ করি, আরেকটি কথা বলি। দেখেন, তিনি একটা ঘোষণা করেছেন যে আগে ঢাকা শহরের বিভিন্ন জায়গা দেখবেন যে পোস্টারে, ব্যানারে 6 লাভ, মনে হচ্ছে সিনেমা হল হয়ে যেত প্রত্যেকটা রাস্তার 2 পাশে। তিনি ঘোষণা করেছেন বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে যে কোনো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান কোনো পোস্টার ব্যানার রাজপথে থাকতে পারবে না। যদি আমি বলি ছবি নেই, কিন্তু বড় ভাইদের ছবি, না আমি বলি, আমি আমার কথাটা শেষ করি, এরপর আপনার কথা আর্গুমেন্টে আমি উত্তর দেব। কোনো ছবি থাকতে পারবে না, শুধু যদি আমাদের কোনো প্রোগ্রাম হয়, পলিটিক্যাল প্রোগ্রাম হয়, সেখানে যে ব্যানারগুলো টানানো হবে, সেটা প্রোগ্রাম হওয়ার 12 ঘন্টার মধ্যে এটা খুলে ফেলতে হবে এবং ওই জায়গা পরিষ্কার করতে হবে। এবং আপনি দেখবেন যে ঢাকা শহরে এখন আমাদের ব্যানার ঠানার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যে মেসেজটা জনগণকে দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু একটা পরিবর্তন আমাদের শহরের সৌন্দর্যের জন্য। বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, অন্য জেলায় যে এরকম মাথা, অনেকগুলো মাথা সম্বলিত পোস্টার আগের মতো এখন আবার রয়ে যাচ্ছে। এটা আমাদের যে ওনার যে ঘোষণা, সেটা কিন্তু এখন, এবং এটাকে বাস্তবায়নের জন্য একটা কমিটিও আমাদের তিনি করে দিয়েছেন। এবং আপনি দেখবেন অনেক পোস্টার এখন অনেক ঢাকা শহরের সৌন্দর্য বের হয়েছে। অর্থাৎ তারেক রহমান যে বক্তব্যগুলো দেয়, তিনি সেটা মিন করে বুঝে দেয়। আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী 1 তারিখে তিনি যে, আমরা যে গতানুগতিক যে প্রোগ্রাম করতাম, আলোচনা সভা, র্যালি, তারপরে এইসব, এখন আমরা কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্য আমরা রক্তদান কর্মসূচি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত মধ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি। অর্থাৎ রাজনীতির গুণগত পরিবর্তনের কথা উনি শুধু বলছেন না, উনি মিনও করছেন। এবং অতীতের যে কথা বলছেন, তার বিরুদ্ধে অতীতে যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তা শেখ হাসিনার আমলেই তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা অতীতের তার যে ভিশনারি প্রোগ্রাম, এবং তিনি প্রথম জাতীয় ঐক্যের কথা বলেছেন, তিনি প্রথম সংস্কারের কথা বলেছেন। আশরাফ কায়সার, আমি একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছ থেকে একটি উত্তর নিয়ে প্রশ্নের মাধ্যমে শেষ করব। সচিবালয় অগ্নিকাণ্ডের পরে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করা হয়েছে, যারা কার্ডধারী সাংবাদিক, সচিবালয় পাস যাদের রয়েছে, সেই কার্ডগুলো বাতিল করা হয়েছে। এটি আসলে কেন, আপনার প্রতিক্রিয়া? আমার মনে হয় এটি একটি ভুল সিদ্ধান্ত হয়েছে, এবং এইভাবে রং মেসেজ যাবে বাজারে যে আপনি কিছু একটা রেখে ঢেকে কাজ করার চেষ্টা করছেন। দেখুন, সরকার প্রশাসনের হাতে, প্রশাসনিক ক্যাডারের হাতে জিম্মি হয়ে গেছে। এটি তাদের যত উপলব্ধি তাড়াতাড়ি হবে, তত ভালো হবে। এই সার্কুলারের পেছনেও তাদের ভাষা রয়েছে। ভাষাটা যদি আপনি পড়েন বুঝতে পারবেন। তারা যে হুঙ্কার দিয়েছে, সেটি কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে। তারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আমি 48 ঘন্টার মধ্যে চাই সরকার তাদের ব্যাপারে ব্যবস্থা নিক, মহিত চৌধুরীর ব্যাপারে না। এখন আপনাকে বলি যে কেন অ্যাক্রেডিটেশন কার্ড সবাইকে গণহারে বাতিল বা সচিবালয়ে ঢুকতে বাধা দেওয়া এরকম করা হয়েছে। এটি দেখুন, সাংবাদিকদের মধ্যে যে ভুয়া সাংবাদিক নাই, মতলববাজ সাংবাদিক নাই, ফ্যাসিবাদের দোষর নাই, আমি কিন্তু এটি একবারও বলছি না। আমি বরঞ্চ বলবো এই প্রফেশনে আমি 70 ভাগের উপরে মানুষকে দেখেছি গত 17 বছরে কি করে অর্থবিত্ত অর্জন করেছে, কি করে নৈতিকতা অধপতন হয়েছে, কি করে গণভবনে দৌড়ে হাজির হয়েছেন এবং তেলে প্রশ্ন করেছেন। তারা যে সাংবাদিক না,
এই কথাটি আমাদের মানতে হবে। এরকম 100-200 জনের লিস্ট করে আপনি আলাদা করে রাখেন, যে এরা যেন আর কখনো সাংবাদিকতার চৌহদ্দিতে ফিরতে না পারে। কিন্তু যারা প্রফেশনাল সাংবাদিক, যে এই আগুন লাগার কারণ অনুসন্ধান করতে চায়, দেখুন আমি একটা কথা বলি, ওইখানে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক আছে সচিবালয়ে, 17 বছর ছিল। ওইখানে একটি মাইনরিটি গ্রুপের নেটওয়ার্ক আছে। আমার ধারণা এটি অফিসাররা করেছে নাকি কর্মচারীরা করেছে, এটি আগে আপনি দেখবেন। এখানে কারো কারো কিন্তু অনেক ধরনের স্টেক আছে। কোনো কোনো মন্ত্রণালয়ে আমরা কেরানিদের নাম জানি যারা 1000 কোটি টাকার মালিক হয়েছেন, তারা কিন্তু যুগ্ম সচিব কিংবা সিনিয়র সচিব না, ফুলে ফেঁপে ওটা কেরানি। তাদেরকে সচিবও ভয় পেতেন বাইরের। ওই সচিবালয়ে কিন্তু টাউট বাটপার যায় 50 ভাগ। সেই টাউট বাটপারদের কোনো অ্যাক্রেডিটেশন কার্ড লাগে না, তারা যায় পরিচয়ে। তাকে আপনি বন্ধ করেন এবং সাংবাদিক দেখে আপনি একটা নির্ঝঞ্ঝাট লিস্ট করেন যে প্রফেশনাল জার্নালিস্ট, যে তেলমারা জার্নালিস্ট না কিংবা ফ্যাসিবাদের দোষর ছিল বলেছে না। যে 15 দিনের মধ্যে নতুন করে আবেদন করতে হবে। নিশ্চয়ই। আমার দেখুন, একটি ফ্যাসিজমের পতনের পরে আপনি অ্যাক্রেডিটেশন কার্ড যে বাতিল করবেন টু সাম এক্সটেন্ট, এটা খুব লজিক্যাল। তবে একই কাজ করতে হবে শিল্প সাহিত্যের অঙ্গনেও। এই যে চলচ্চিত্র সম্মেলন হলো, পুরনো দালালদের জায়গায় যে নতুন দালাল সাংবাদিক এসে ভিড় করে, সেটিও কি সমর্থনযোগ্য? না, সেটি একদমই সমর্থনযোগ্য না। আমরা সেটি কিন্তু দেখছি। আমরা আওয়ামী লীগের দালালদের বিদায়ের পরে বিএনপির দালাল, জামাতের দালালদেরকে আমরা এইসব পদে দেখতে পাচ্ছি। এটির ব্যাপারে ওই সংগঠনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেখুন, তারেক রহমানের বক্তব্যের সারমর্ম কিন্তু আমি বুঝি, মাঠে কিন্তু তার উপস্থিতি সেরকম করে উপলব্ধি করি না। আমি রায়েরবাজার থেকে আসলাম এবং রায়েরবাজার থেকে আসার সময় আমি দেখতে পেলাম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ পোস্টার লাগানো আছে এবং 6 জন দাবি করছেন এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লোক উনি। ওনার সাথে আবার বড় ভাইদের ছবি আছে। কাজে এটি বাস্তবে হয়নি। আরো একটা কথা বলি, এটি কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া হবে না, তবে লক্ষণ কিন্তু ভালো। ওই যে আপনি যখন স্থায়ী কমিটির কাউকেও সতর্ক করেন, এটি ভালো। শোনেন, এটি তার সাংগঠনিক কার্যক্রম। তার রাজনীতিটা কোথায়? আমরা বিএনপির রাজনীতি খুঁজছি, বিএনপির পররাষ্ট্র নীতি খুঁজছি, বিএনপির রাষ্ট্রচিন্তা খুঁজছি, বিএনপির রাজনীতির দার্শনিক ভিত্তি খুঁজছি। এটি কিন্তু ম্যানিফেস্টো যখন বের হয় তারপরে পড়ার কোনো সময় থাকে না, ওটি আরেকটা ঝামেলা হয়। আপনি ম্যানিফেস্টো 1 বছর আগে করেন না কেন? আপনাকে কেউ বাধা দেয়নি। আমরা রাজনৈতিক দলগুলোকে 5ই আগস্টের মেসেজ নিতে বলছি, যেরকম হাসিনাকে নিতে হয়েছে, এই সরকারকেও নিতে বলছি, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও নিতে বলছি। অনেক ধন্যবাদ আশরাফ কাছে আপনাকে। আজিজুল বারী হেলাল, আপনি 30 সেকেন্ড কিছু বলতে চান উপসংহারে? আমি আমার একটা প্রশ্ন, দ্বন্দ্ব মিটবে কিভাবে? ঐক্য আসলে প্রতিষ্ঠা হবে? দেখেন, দ্বন্দ্বটা ওই দ্বন্দ্ব তো মিটতেই হবে আমাদের গণ অভ্যুত্থানের জন্য। কিন্তু দেখেন, এই যে সাংবাদিকদের কথা বললেন, সাংবাদিকদের যে ক্রিটিক করলে আইসিটি একটা বিচার করা হতো। তারেক রহমানের একটা বক্তব্য দেখেছেন, তাকে নিয়েও কার্টুন করা হয়েছে। তিনি যখন 2006 সালে ক্ষমতায় ছিলেন, 1 সালে, তখনও তাকে নিয়ে কার্টুন করা হয়েছিল। সেই কার্টুনিস্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কার্টুনিস্টের জন্য তিনি এখনও যে বক্তব্য দিয়েছেন যে আমরা তখন সেগুলো পড়তাম এবং নিজে উপলব্ধি করতাম। এখনও যে কার্টুনিস্ট যেটা করলো তারেক রহমানের কার্টুন, সেটাকে তিনি ধন্যবাদ জানান যে এইগুলো ক্রিটিক না করলে রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে। অর্থাৎ সাংবাদিক বান্ধব একজন ব্যক্তি, যিনি যখন সাংবাদিক বান্ধব বলতে সাংবাদিকদের ক্রিটিকটাকে তিনি গ্রহণ করছেন এবং তার রাজনীতির বিভিন্ন বক্তব্যগুলো আপনি দেখছেন। এখন যদি মনে করেন যে প্রত্যেক দিন 5ই আগস্টের পর দীর্ঘদিন বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলো রেটরিক না, পলিটিক্যাল রেটরিক না, এগুলো থেকে মিন করেন এবং সেগুলো করেন। এখন যদি বলছেন যে পোস্টার তো নামলো না, একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখেন। আপনাকে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেতে যাওয়ার সময় দেখবেন যে কোনো পোস্টার কিন্তু নেই। আমি অনেক ধন্যবাদ, আমাদের শেষ কোনো পোস্টার কিন্তু নেই, হয়তো একটা লাইনে আছে, সবই দেখবেন তিনি মিন করেন বলে এই সব সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল, ধন্যবাদ সাংবাদিক আশরাফ কাছে। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।